উকিলি পরামর্শেই কথা লিখেছি ইডির পারমিশন নিয়ে। তাহলে ইডির পারমিশন নিতে হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন বুকের মধ্যে একটা ফাইল নিয়ে, তখন বললেন না কেন যে না না এটা আমি ইডির সহমত নিয়ে নিয়ে গেছি? মমতা চাইছেন এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, এবং রাষ্ট্রপতি শাসন হলেই উনি ছিচকাদুনি গাইতে পারবেন ভোটের আগে। কেন ওর বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে, এত দুর্নীতি করেছেন এখন গ্রামের সাধারণ মানুষ। এরা নির্লজ্জ এত, যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো সাহস এদের নেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে পুলিশের সামনে বলছেন যে আপনি বললেন আমি ঘরের কাপড় পরে চলে এসেছি। পুলিশ কি তাকে জিজ্ঞেস করেছে ম্যাডাম আপনি ঘরের কাপড় পরেছেন না বাইরের কাপড় পরেছেন? একেবারে আইপ্যাকের যে মামলা সুপ্রিম কোর্টে ছিল আজকে সেটা আবারও পিছিয়ে যায় এবং রাজ্যের পক্ষ থেকে গতকাল যে হলফনামা দেওয়া হয় সেখানে সেই সবুজ ফাইলে কি ছিল একেবারে লেখা রয়েছে যে ইডি নাকি পারমিশন নিয়ে সেই ফাইল আনা হয়েছে, সেখানে পার্টি ডকুমেন্ট ছিল কিন্তু ইডির পারমিশন নিয়ে আনা হয়েছে। বেশিক্ষণ মুখ্যমন্ত্রী তাদের মাঝখানে ছিলেন না। এটা উকিলি পরামর্শেই কথা লিখেছি ইডির পারমিশন নিয়ে। তাহলে ইডির পারমিশন নিতে হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন বুকের মধ্যে একটা ফাইল নিয়ে, তখন বললেন না কেন যে না না এটা আমি ইডির সহমত নিয়ে নিয়ে গেছি? মানে আপনি যদি একটা মিথ্যে বলেন না, সেই মিথ্যেকে ঢাকবার জন্য আপনাকে 5টা মিথ্যে কথা বলতে হবে। এই রাজ্যের প্রশাসনে যারা মাথায় আছেন তাদের এটাই হচ্ছে নির্লজ্জ ভূমিকা। সত্যকে স্বীকার করার কোনো সাহস নেই। কিন্তু কোর্টে রাজ্যে মিথ্যে কথা। বলেন কোটি তারিখ মিথ্যে কথা বলেন, অসুবিধা কি? মুখ্যমন্ত্রী এরপর সাংবিধানিক পদে রয়েছে। তাতে কি আছে? সাংবিধানিক পদে আছে, সাংবিধানিক পদের মর্যাদা উনি বোঝেন নাকি? সাংবিধানিক পদের যে মূল্য গুরুত্ব তার মর্যাদা এটা বোঝবার ক্ষমতা দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নেই। আমার রাজ্যে তো নেই। এবং দেশের প্রধানমন্ত্রীও তার সাংবিধানিক পদমর্যাদা রক্ষা করতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আবারও সময় চায়, যে হলফনামা এটা সেটা তারা স্বাভাবিক, এটা করবে। তো আইনি প্রক্রিয়া, এটা হবে। রাজ্য সরকার কি বলেছেন, মমতা দেবী কি বলেছেন, তার বিরুদ্ধে তাদের বক্তব্য তারা তো দাখিল করবে। স্যার, একদিকে আজকে রাজ্যে আবারও ইডির তল্লাশি চলছে কয়লা পাচার মামলার একাধিক পুলিশ অফিসারদের বাড়িতেও তারা তল্লাশি করছেন, অন্যদিকে দিল্লিতে রাজ্যের পুলিশ। এই যে আমি একটা কথা বলি, দেখবেন প্রায়শই বলি যে মমতা চাইছেন এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, এবং রাষ্ট্রপতি শাসন হলেই উনি ছিচকাদুনি গাইতে পারবেন ভোটের আগে। কেন ওর বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে, এত দুর্নীতি করেছেন এখন গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারে। একটা চাষি যখন তার ফসলের দাম পায় না সে বুঝতে পারে, তার ছেলে যখন স্কুলে যেতে পারে না তখন সে বুঝতে পারে, যারা লক্ষ্মীশ্রী বা লক্ষ্মী ভান্ডার সব পাচ্ছেন তারাও বুঝতে পারছেন যে এই টাকাটা ঘুরে ফিরে তো আমাদেরই দেনা শোধ করতে হবে। এটা আগে তারা বোঝেননি, এখন বুঝতে পারছেন। কারণ ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে যে এই সমস্ত ওই ফ্রিবিজ বলে দেওয়ার ফলে রাজ্য কোষাগারে চাপ পড়ছে, টাকাটা আসবে কোথেকে? আমার এখানে তো কোনো শিল্প নেই। আমার এখানে একটা শিল্প কাঠমানি শিল্প আর নাড়ু বানানো শিল্প, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এই বাইরে তো আর কিছু নেই। সুতরাং এই মানুষ বুঝে গিয়েছেন, তাই তিনি এখন বাঁচবার জন্য একটা বাহানা খুঁজছেন। সেই বাহানাতে উনি খুব ছিচকাদুনি করতে ভালোবাসেন। দেখবেন রোজ বক্তৃতা করতে গিয়েই আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার মাথা নেই তো ঠ্যাং আছে, ঠ্যাং থাকলে মাথা নেই, কত সব কথা বলেন উন্মাদের মতো। এটা একটা বাহানা। ইডি কি পারবে কয়লা পাচার মামলার যে সেটা আবারও তদন্তে এসছে? মুশকিল হচ্ছে কি জানেন তো, এই মোদী সরকারও এত দুর্নীতিগ্রস্ত যে যার ফলে তারা দুর্নীতির বিরুদ্ধে অল আউট খেলতে পারবে না। এই জানবেন একটা দক্ষিণপন্থী রাজনীতি একটা সবচেয়ে বড় কৌশল হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি এবং বিভাজন দুটোকে পাশাপাশি চালানো। কেন দুর্নীতির বিরুদ্ধে দুজন মিলে কথা বললে অসুবিধে, তখন একজন করে দাও ধর্ম। সেই কাজটা যা মোদী করছেন তাই মমতা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের রাজধানীতে গিয়ে কাপড় তুলে বলছেন এক কাপড়ে এসছি, লাল কার্পেট নয় এই কালো দেখুন, কার্পেট কেন? আপনারা দেখেছেন, আপনারা এই কথা বললেন, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি বলে কত লোক যে খেপে গেছেন, কত লোক না কিয়দ অংশের লোক, যে আমি নাকি মিসোজিনি। আচ্ছা আপনিও তো একজন সাংবাদিক হয়ে যা দেখেছেন সে কথাই বললেন। এরা নির্লজ্জ এত, যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো সাহস এদের নেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে পুলিশের সামনে বলছেন যে আপনি বললেন আমি ঘরের কাপড় পরে চলে এসেছি। পুলিশ কি তাকে জিজ্ঞেস করেছে ম্যাডাম আপনি ঘরের কাপড় পরেছেন না বাইরের কাপড় পরেছেন? এ কথা বলার অর্থটা কি? এ কথা ইঙ্গিত কি দেয়?
সেই জন্যে আমি বলি যে আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন বিকৃত মস্তিষ্কের মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছি। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথা বলার যে টোন, সেই টোন ভুলে যাচ্ছেন, স্বাধীনতা ভুলে যাচ্ছেন। এই আমি তো প্রশ্নটা জানতে এসে চাই থেকে স্বাধীনতা কোথায়, আমি বুঝতে চাইছি তো। কিন্তু আপনারা তো সাংবাদিক এটাই প্রশ্ন করছেন, আপনারা যে প্রশ্ন করছেন সেটাই আমি ফেসবুকে লিখেছি, আমি যা দেখেছি তা লিখেছি। এখন যদি কেউ বলেন যে তুমি দেখেও দেখোনি, শুনেও শোনোনি, দিদির গান তোমায় গাইতে হবে, সেটা তারা করতে পারেন, কিন্তু আমি যা দেখেছি, আমি একটা শব্দ একটা বিষয়ে অতিরিক্ত কিছু বলিনি, যা দেখলাম তাই বললাম। কিন্তু এই যে 5% ভোট, শূন্য আসন, এরপরেও এত বড় বড় কথা কোথা থেকে আসছে ডিসিপিএম এ? এই কথা আসছে, আমাদের নিজস্ব একটা আত্মপ্রত্যয় আছে, আত্মবিশ্বাস আছে, আমাদের আদর্শের প্রতি আমাদের দৃঢ়তা আছে, এই জন্যই আসছে। আমাদের ওইভাবে খুন করা যায় না, মেরে ফেলা যায় না। স্যার, জ্ঞানেশ কুমারের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেখানে নাকি 1 ঘন্টা শুধুমাত্র তাকে অপমানই করা হয়েছে, এমনটা মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ অপমানিত করেছেন। হতে গেলেন কেন? আমার তো আরো বড় প্রশ্ন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চলে গেলেন কষ্ট করে জনগণের পয়সায় দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। তার দলে অন্য কেউ ছিল না? ওর দলে এখনো কিছু কিছু লোক আছেন যারা মোটামুটি কথা বলতে পারেন, শিক্ষিত। অভিষেক ব্যানার্জি তো বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে বা জানা। তার মানেটা কি? আমি আমার নিজের পদমর্যাদাকে নিজেই হানি করলাম। ইলেকশন কমিশন আসবে মুখ্যমন্ত্রীর কাছে যদি তেমন হয়, কেন উনি নাচতে নাচতে চলে গেলেন, সবটাই যেন হাততালি পাওয়া সার্কাসবাজি, আর তারপরে বেরিয়ে এসে আমি অপমানিত হয়েছি। কত বড় নির্লজ্জ হলে কথা বলতে পারেন? তার মানে তিনি জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে জ্ঞানেশ কুমার নিশ্চয়ই তাকে খুব আইনি ধমক টমক দিয়েছেন, তাই উনি বেরিয়ে এসে বলছেন অপমানিত হয়েছে। অপমানিত হতে গেলে কেন? এরপরে তিনি 1 লক্ষ লোক নিয়ে যাবেন ট্রেনে। সে 1 লক্ষ কেন, 1 কোটি লোক নিয়ে যান, চুরির পয়সা আছে, খরচা করবেন। লক্ষ লোক নিয়ে গেলে তার আইনের কার্যকারিতা পাল্টায় না, যেটা আইনি বিষয় সেটা নিয়ে লড়াই করছিলেন না কেন? তিনি তো সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার দল এসআইআর নিয়ে, সেখানে বলতে পারতেন। হাততালি, কিছু লোক আছে দাঁড়িয়ে হাততালি দেবো, সেই হাততালি পাওয়ার জন্য এটা হয়। কিন্তু এই যে ইডির মামলা থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলা, একাধিক মামলা তো চলছে সুপ্রিম কোর্টে। এই মুখ্যমন্ত্রী যে সব বিষয় নিয়ে দিল্লিতে যাচ্ছেন সেই নিয়ে মুখ্যমন্ত্রী কালো শাল গায়ে দিয়ে দেখা করতে যেতে পারছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি সাধারণ মানুষের হয়ে কোর্টে যাবেন, তাহলে যাচ্ছেন না কেন? সেটা ওকে জিজ্ঞাসা করুন, উনি কোর্ট বলতে কি বোঝেন। উনি হয়তো ভেবেছেন জ্ঞানেশ কুমারই কোর্ট হয়ে গেছে। কালো শাল জড়িয়ে তিনি প্রতিবাদের ভাষা করছেন রাস্তায় দাঁড়িয়ে, দিল্লির রাস্তায়। ওইটাই ওর প্রতিবাদের ভাষা। প্রথম দিন বলেছেন আমি কি বাড়ির শাড়ি পরে চলে এসেছি, দেখুন আপনারা, নিজেই বলেছেন, আমার কথা না। তারপরে আবার কালো জামা পরিয়ে, ওগুলো কিনতে পয়সা লেগেছে না, আপনি যদি ভয় দেখিয়ে কারোর থেকে নিয়ে থাকেন সেটা আলাদা কথা, কিনতে পয়সা লেগেছে বা ভাড়া নিয়েছেন হতে পারে, সেই পয়সা দুর্নীতির পয়সা আছে। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন তিনি জীবিত থাকলে তিনি এসআইআর করতে দেবেন না, বা দিল্লি থেকেও কালকে বললেন যে এত তাড়াহুড়ো কিসের, এসআইআরটা একদম শেষ উনি পর্যায়ে। উনি আজ পর্যন্ত কোন কথাটা বলেছেন রেখে গেছেন? সুপ্রিম কোর্টের রায় মানবো না, কারো চাকরি যাবে না, তুমি কারো চাকরিতে বাঁচাতে পারলেন না। সুপ্রিম কোর্টের রায় মানবো না, কিন্তু এখন মানতে হলো, মানতে হচ্ছে তো। তারপরে বললেন কি ওয়াক অফ চালু করবো না, তারপর শেষ মুহূর্তে এসে তিনি বললেন না না ওয়াক অফের পোর্টালে নাম তুলে দাও। ব্যাপক অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেললেন। আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, উনি তো এসআইআর এর কাজটা খুব টুকটুক করে করে নিচ্ছেন। উনি যাহা বলেন তাহা উনি বোঝেন না, আর যাহা তিনি বোঝেন তাহা তিনি করেন না। কিন্তু এই যে দিল্লির পুলিশ ভার্সেস রাজ্যের পুলিশ, এটাই তো বললাম, একটা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা, অপচেষ্টা, জবাবদিহি করতে হবে। তিনি দিল্লিতে গেছেন, দিল্লির পুলিশ বলছে ওনার নিরাপত্তা জেড ক্যাটাগরির আমি নিশ্চিত করছি, আর এখানে উনি বলছেন আমার আইএস অফিসার যাক। তার মানে এরপর থেকে কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন কোনো মন্ত্রীরা যাবেন তাদের রাজ্যে পুলিশ বাহিনী নিয়ে যাবেন? মানে সংবিধানকে কলা দেখিয়ে সংবিধানকে ধ্বংস করার সব প্রচেষ্টা চলছে। হ্যাঁ, একেবারেই শেষ প্রশ্ন,
মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। আমরা দেখেছিলাম, কিন্তু বর্তমানে একেবারে বিধানসভার লাইব্রেরি যে পদ, সেই পদে তাকে আবারও বসানো হলো। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে ফিলসফি আমি বলি, সেটারই কার্যকারিতা প্রমাণ হলো যে পার্থবাবুকে নিয়ে এসে লাইব্রেরি স্ট্যান্ডিং কমিটি দেওয়া হলো, যাতে সব লাইব্রেরিতে জোর করে মমতার বই বিক্রি করা যায়, সেই চেষ্টা, আর কিছু না। স্যার, আগামীকাল একেবারে এসআইআর মামলার শুনানি রয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই সওয়াল করতে পারেন, এমনকি বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে। করতেই পারেন, সবারই অধিকার আছে সওয়াল করার। নিজে যদি আবেদনকারী হন তাহলে সে নিজের মামলা করতে পারে, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে তিনি কি সাংবিধানিক পদের দায়িত্বে আছেন, সেই পদমর্যাদাটাকে মাথায় রাখা উচিত, কিন্তু সেই বোধটা ওর নেই। সাধারণ জনগণের হয়ে তিনি বারংবার বলেছেন যে তিনি আইনজীবী নয়, সাধারণ জনগণের হয়ে দাঁড়াবেন। এ আবার হয় নাকি কোনো? সাধারণ জনগণের আদালতে তো নিয়ম পদ্ধতি আছে, সুতরাং সেই নিয়ম পদ্ধতি মেনে তাকে করতে হবে যা করার।